ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজকের ভিডিওটি অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর গণিত প্রশ্ন এবং শ্রেণী ষষ্ঠ এর একটি সমাধান। আমি বহু নির্বাচনী প্রশ্নগুলোর একটি সমাধান দিব, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কতগুলো কারেক্ট হয়েছে এবং যে যে স্কুলে এখনও গণিত পরীক্ষা হয়নি তাদের জন্য অনেকটা উপকার হবে। তো চলো প্রশ্নটি আমি এখন সমাধান করি, তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে সৃজনশীল প্রশ্নটি আছে, একবার তোমরা দেখে নিতে পারো। আমি বহু নির্বাচনী প্রশ্নটি একটু সমাধান করে দিই। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে সেটি বলা আছে প্রথম প্রশ্নটি এখানে 1 নম্বর যে প্রশ্ন আছে সেটি নিচের কোনটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা। তো নিচের কোনটি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা? তোমরা অবশ্যই জানো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে 3টা শূন্য। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা অবশ্যই 999। এবার 2 নম্বর যে প্রশ্ন আছে সেটি হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমি তোমাদের যে সময় ক্লাস নিয়েছিলাম তখন বারবার বলছিলাম একটি কবিতার কথা, কিভাবে মৌলিক সংখ্যা মনে রাখতে হয় তার একটি কবিতা বলছিলাম। তো সেখান থেকে তোমরা অবশ্যই 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে সেটি অবশ্যই জানতে পেরেছো। এখন আমি তোমাদের উত্তরটি আরও আরেকবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, তো সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। নিচের কোনটি 9 দ্বারা বিভাজ্য? তোমরা অবশ্যই জানো 9 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাগুলোর যোগফল কত দ্বারা বিভাজ্য হতে হয়? 9 দ্বারা বিভাজ্য হতে হয়। তো এখানে 9 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি আছে সেটি 567। এরপরে 5 নম্বর যে কোশ্চেন আছে 11, 17 এবং 19 এগুলো কোন ধরনের সংখ্যা? তো প্রথমত এগুলো জোড় সংখ্যা তো কখনোই হবে না, এটা বহুপদী সমাপ্তি সূচক একটা প্রশ্ন। তো এখানে জোড় সংখ্যা এটা না, এটা কারেক্ট হবে না। মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে 11, 17 এবং 19 এগুলো বিজোড় সংখ্যা, এবং 11, 17 এবং 19 এরা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে অ্যান্সার হবে কি গ নম্বর, মানে 2 নম্বর এবং 3 নম্বর যেটি সেটা হচ্ছে অ্যান্সার। ভাই ও বোনের বয়সের অনুপাত 4:5। ভাইয়ের বয়স 12 বছর হলে বোনের বয়স কত? এখানে বোনের বয়স হচ্ছে 15 বছর। এরপরে 7 নম্বর যে কোশ্চেন আছে সেটি হচ্ছে 4, 5, 0, 9 অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এখানে বলছে যে 4, 5, 0, 9 এই অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এই অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হয় কত? 4059। এই 4059 এখানে খেয়াল করতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা, 5 দ্বারা বিভাজ্য কিনা এবং 9 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে দেখো এটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। কারণ তোমরা জানো যে কোনো সংখ্যা শেষে যদি 5 এবং 0 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হতে পারে। তো তাহলে অ্যান্সার কোনটি হবে? খ নম্বর হবে, 1 নম্বর ও 3 নম্বর এটি। এরপরে 8 দাগের কোশ্চেনটি আছে 6:4 ইকুয়াল 18 ফাঁকা ঘর আছে, বলছে এখানে ফাঁকা ঘরে কত বসবে? তো এটিকে যদি ক্যালকুলেশন করা হয় তো ফাঁকা ঘরের মান আসবে 12। এরপরে একটু খেয়াল করো, এরপরে যে 9 নম্বর কোশ্চেনটি আছে সেটি অনুপাতটির পূর্ব। এখানে কিন্তু একটা কথা বলা আছে যে 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত 4:1। মানে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে তোমাদের কি করতে হবে? 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো অনুপাতটির পূর্ব রাশি, এখানে পূর্ব রাশি কত? 4 এবং উত্তর রাশি 1। বলছে যে অনুপাতটির পূর্ব রাশি এবং উত্তর রাশির যোগফল কত? তো 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। এরপরে বলছে মিশ্রণে বালির পরিমাণ কত কেজি? মিশ্রণে বালির পরিমাণ 32 কেজি। এখানে আমি বিস্তারিত বলছি না কারণ এটি একটু বড় ম্যাথ, এজন্য শুধু উত্তরটা বলে দিলাম। তো এরপরে আছে 11 দাগ, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। অনুপাত একটি ভগ্নাংশ। হ্যাঁ, অনুপাত অবশ্যই একটি ভগ্নাংশ। অনুপাতের কোনো একক নেই না, অনুপাতের কখনো কোনো একক নেই বা একক হয় না। এরপর 3 নম্বর যেটি আছে একক অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা একক অনুপাত। একক অনুপাতের ব্যস্ত অনুপাত মানে কি? এটা আবার উল্টে যাবে, তো উল্টে গেলে কি হবে? বিপরীত হইলেও তো একই রকম থাকে। এজন্য এখানে 1, 2, 3 এই 3টা অ্যান্সার, অর্থাৎ ঘ নম্বরটি অ্যান্সার। এরপরে
12 দাগ প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি বামে অবস্থিত? এখানে এই প্রশ্নটি যেহেতু প্রিন্টের একটু মিস্টেক হয়েছে এজন্য এটি সবাই নম্বর পাবে, কারণ এটি ভুল আছে। তো চলো 13 দাগে কী আছে একটু পড়ি আমরা। এখানেও একটি উদ্দীপক দেওয়া আছে। একজন ব্যবসায়ী 300 টাকার সবজি বিক্রয় করে। প্রথম দিনে তার বিক্রয় 330 টাকা, দ্বিতীয় দিনে তার বিক্রয় 250 টাকা হয়। মানে একজন ব্যবসায়ী 300 টাকার সবজি প্রথম দিন বিক্রি করে এবং তার পরের দিন কি করে, সে 300 টাকা বিক্রি করার পর দ্বিতীয় দিন সেটি বিক্রি করে হচ্ছে 330 টাকায়। তাহলে তার লাভ হয়েছে কত টাকা? এখানে যে 13 দাগের যে কোশ্চেন আছে, প্রথম দিনে 30 টাকার পার্থক্য কি নির্দেশ করে? এই 30 টাকা কিন্তু তার কি হয়েছে? এই 30 টাকা তার লাভ হয়েছে। এরপর দ্বিতীয় দিনের ক্ষতিকে কিভাবে প্রকাশ করা যাবে? এখানে তোমরা যে সংখ্যারেখা শিখছিলে সেই সংখ্যারেখার একটি প্রয়োগ হয়েছে। তো এখানে ক্ষতি মানে কি? মাইনাস, মানে কমে যাওয়া, এজন্য কত? -50। এবার 15 দাগের যে কোশ্চেনটি আছে সেটি একটু খেয়াল করতে হবে। 15 দাগে আছে এক্স ও ওয়াই চলকদ্বয়ের যোগফল এক্স প্লাস ওয়াই, তার মানে যোগফল, এটা ঠিক আছে। এরপর হচ্ছে বিয়োগফল এক্স মাইনাস ওয়াই, এটাও ঠিক আছে। গুণফল এক্স বাই ওয়াই। আচ্ছা, গুণফলকে কিভাবে লেখা হয়? এক্স ইন্টু ওয়াই লেখা হয়। তো এখানে এক্স ইন্টু ওয়াই লেখা হয়নি, এজন্য 3 নম্বরটা কি হবে না? এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে কত? ক নম্বর, অর্থাৎ 1 ও 2। এরপর 16 দাগে যে কোশ্চেন আছে সেটি এখানে একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে এবং বলা হয়েছে যে বীজগাণিতিক রাশিতে পদ কয়টি? তো এখানে পদ হচ্ছে 5টি। এরপরে আরও একটি কোশ্চেন, সেটিও উদ্দীপক। 4টি খাতার দাম এক্স টাকা ও 6টি খাতার দাম ওয়াই টাকা। তো 12টি খাতার দাম কত? এখানে 3x টাকা হবে। এখানেও একটু প্রিন্ট মিস্টেক হয়েছে। তো এখানে 17 দাগে ক্ষয় অ্যান্সার হবে। এবং 18 দাগ বলছে যে 18টি কলমের দাম কত টাকা? 18টি কলমের দাম হচ্ছে 3y টাকা। একইভাবে 19 দাগে একটি নির্দিষ্ট সরলরেখা আঁকতে কয়টি বিন্দু প্রয়োজন? তো অবশ্যই একটি সরলরেখা আঁকতে হলে 2টি বিন্দুর প্রয়োজন। যে কোণের মান 90 ডিগ্রির বেশি, যে কোণের মান 90 ডিগ্রি বেশি তাকে কি বলে? যে কোণের মান 90 ডিগ্রির বেশি তাকে স্থূলকোণ বলে। যে কোণের মান 90 ডিগ্রির বেশি তাকে কি কোণ বলে? স্থূলকোণ বলে। 90 ডিগ্রি হলে সমকোণ হয়, আর 90 ডিগ্রির বেশি হলে কি হয়? স্থূলকোণ হয়। এবার সম্পূরক কোণের একটি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অপরটি কত? আমি ক্লাসে অনেকবার বলেছি তোমাদেরকে যে সম্পূরক কোণ হচ্ছে দুইটি কোণের যোগফল। যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। তো এখানে খেয়াল করতে হবে, একটি যদি 60 ডিগ্রি হয় তাহলে অপরটি কত হবে? অপরটি এমন একটি সংখ্যা হবে যে সংখ্যার সাথে 60 যোগ করলে কি হবে? 180 হবে। তাহলে এখানে যে আমাদের অপশানগুলো আছে সেখান থেকে যদি একটি অপশান আমি নিই তাহলে 120 যদি যোগ করি তাহলে কত হয়? 180 হয়। অর্থাৎ 21 দাগের গ নম্বরটি অ্যান্সার হবে। এরপরে 100 ডিগ্রি কোণ আঁকার জন্য কোনটি প্রয়োজন? 100 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমরা কিভাবে কোণটি আঁকবে? অবশ্যই চাঁদার প্রয়োজন, চাঁদা দিয়ে আঁকতে হবে। 65 ডিগ্রি কোণের বিপরীত কোণ কোনটি? 65 ডিগ্রি কোণের বিপরীত কোণ মানে বিপরীত কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, এজন্য 65 ডিগ্রি কোণের বিপরীত কোণও 65 ডিগ্রি। এরপরে যে কোশ্চেন আছে, 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, এখানে নম্বর দেওয়া আছে এবং উপাত্তগুলো কি করতে বলা হয়েছে? উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলেছে। তো এখানে একটু খেয়াল করবে, এখানে উপাত্তগুলো কিন্তু বিন্যস্ত আকারে আছে, এজন্য মধ্যক হবে 15। নিচের কোনটি বিন্যস্ত উপাত্ত মানে কোনটি সাজানো আছে? তো সাজানো আছে খ নম্বর 0, 2, 3, 4, 5, এটি একমাত্র বিন্যস্ত করা আছে। এরপরে 26 নম্বর যে ম্যাথটি আছে সেটি হচ্ছে 2, 5, 4, 3, 11 উপাত্তগুলোর গড় কত? গড় নির্ণয় সূত্র তোমরা সবাই জানো, সংখ্যাগুলো প্রথমে যোগ করতে হবে, তারপর এখানে যে কয়টি সংখ্যা আছে সেটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে যোগ করলে 25 হয় এবং এখানে যেহেতু 5টি সংখ্যা, তো 25কে 5 দ্বারা ভাগ করলে উত্তর কত আসবে? উত্তরও 5 আসবে। পাটিগণিতে কয়টি সংখ্যা প্রতীক ব্যবহার করা হয়? তোমরা অবশ্যই জানো সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। তাহলে পাটিগণিতে সংখ্যা প্রতীক ব্যবহার করা হয় কয়টি? 10টি। 7 বিলিয়ন সমান কত কোটি? আমরা জানি 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে 7 বিলিয়ন কত? 700 কোটি। দুইটি সংখ্যার যোগফল 120, ছোট সংখ্যাটি 50 হলে বড় সংখ্যাটি কত? তো এটি খুবই সুন্দর একটা প্রশ্ন। দুইটি সংখ্যাকে যোগ করলে 120 হবে। তোমরা অপশান থেকে একটু খেয়াল করবে, এখানে প্রথমটি আছে 60, তো 50-এর সাথে 60 যোগ করলে 120 হয় না। দ্বিতীয়টি আছে 80, তো 50-এর সাথে 80 যোগ করলে 120 হয় না। তো 50-এর সাথে যদি 70 যোগ করি তাহলে কত হয়? 120 হয়, এজন্য গ নম্বরটি অ্যান্সার। এরপর 30 নম্বর অর্থাৎ সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে 8 - 4 ফার্স্ট ব্র্যাকেট -4 ইকুয়াল কত? তো এখানে মাইনাস আর মাইনাস যদি যোগ হয় তাহলে প্লাস হয়, অর্থাৎ 8 + 4 = কত? 12। এটি হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নটির সমাধান।
তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছো তারা তো বুঝতেই পেরেছো যে কত নম্বর পাবে বা তোমাদের কতগুলো কারেক্ট হয়েছে। আর যাদের এখনও পরীক্ষা হয়নি তারা যদি এই প্রশ্নগুলো সমাধান করে পরীক্ষা দিতে যাও, তো আমি আশা করব এখান থেকে কিছুটা হলেও কমন পরীক্ষায় পেতে পারো এবং তোমাদের জন্য প্রশ্ন কিভাবে আসবে, কেমন প্রশ্ন আসতে পারে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।